সায়না বোনেরা বেড়াতে এসেছে। সায়নাকে বলেছে কিছুদিন তাদের সাথে বেড়াতে যেতে। সায়না তা শুনে হ্যাঁ না কিছুই বলল না। শাহিদা বেগম বললেন, ওকে এখন কিছু বলিস না, ওর যা ইচ্ছে তাই করুক, কেউ কিচ্ছু বলিস না। বেলা গড়াতেই বাবুকে গোসল করিয়ে দিলেন শাহিদা বেগম। বেশি পানি দিয়ে ফেলেছিল মাথার উপর। শাহিনা এসে বাবুকে কোলে নিয়ে গা মুছিয়ে দিতে দিতে বলল, পানি দিলেও বাঁচবে আম্মা? না পারলে কেন করতে যাও? আমি তো বলেছি কিছুক্ষণ পর আমি ওকে গোসল করিয়ে দেব। ঠান্ডা লেগে গেলে তখন আবার বলো আমার দোষ। বলেই মেয়েকে তোয়ালিতে জড়িয়ে সে ভেতরে চলে গেল। শাহিদা বেগম তার যাওয়ার পথে চেয়ে বললেন, বেলা পড়ে যাচ্ছে আর সে নাকি কখন বাচ্চাটাকে গোসল করাবে। আজকের পর থেকে তোর মেয়ের কোনো কাজ আমি করব না, তুই করবি সব। বেশি করছি বলে মাথায় উঠে যাচ্ছে। যা না, শ্বশুরবাড়িতে চলে যা, বিয়ে দিয়েও আপদ নামিনি। কাজও করবে, হম্বিতম্বিও সইব। পোড়া কপাল আমার। সাবরিনা বলো, আম্মা এসব কি বলছেন? শর্মিলা পড়ে উঠল, পাশের বাড়িতে মেয়ে বিয়ে দিয়েছ মেয়েকে দেখভাল করতে পারবে বলে, এখন এত বেজা হচ্ছে কেন? হব না, জামাইটা ফোন করলে ফোন ধরে না, বলে কিনা দেশে এলে কথা বলবে। এসব শুনে ওর শ্বশুর শাশুড়ি রেগে গেছে। বলেছে ছেলেটা দেশে গেছে 6 মাস হয়নি, আবার নাকি দেশে আসার কথা বলছে। টাকা পয়সা একটাও থাকবে না এই মেয়ের জন্য। মাসে মাসে টাকা পাঠাচ্ছে, সেগুলো বাপের বাড়িতে বসে বসে খাচ্ছে। তার বোন বুকে হাত দিয়ে বলতে পারবে, এই সংসারে ওর কাছ থেকে একটা টাকাও আমি খরচ করিনি। আমার ছেলেরা যা খাওয়াচ্ছে তাই খাচ্ছি, তাদের বোনকেও তো তাই খাওয়াচ্ছে। ওর কাছ থেকে সেদিন 500 টাকা ধার নিয়েছিলাম, পরের দিনই খুঁজে নিয়ে নিল। এত কথা সইব কেন ওর শাশুড়ির মুখে? তুমি বড় আমাকে বলতে পারো নাই ওর টাকা তোমরা নাও না? ওরা বিশ্বাস করবে কেন? তোর বোন তো কিপ্টের কিপটা, জামাইয়ের টাকা একটাও বাড়তি কোথাও খরচ করে না, বলে আমাকে হিসাব দিতে হবে। কেন করে না সেটা তো বুঝতেই পারছো। বড় মা এরপরে এমন কিছু বলে মুখের উপর বলে দেবে ও তোমার সংসারে 1 টাকাও বাজার খরচ দেয় না। তাজদা সিদ্দিকীর বউ বাচ্চার ওষুধের পেছনে খরচ হচ্ছে। শাহিদা বেগম বলল, আমি ওই ছেলেকে আর কিছু বলতেই পারবো না। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। কত করে বলেছি আপনাদের মেয়েকে বোঝান, আমি ওকে কোনো মতেই বোঝাতে পারি না। ছেলেটা ওখানে চাকরি করবে নাকি ওকে নিয়ে টেনশন থাকবে? ছেলেটাকে আরও কী কী বলছে আল্লাহ মালুল। ওই মেয়ে কখন এত বজ্জাত হলো আমি তো বুঝলামই না। সাবরিন এতক্ষণ চুপচাপ কাপড় মেলে দিচ্ছিল পুকুর পাড়ের রশিতে। সে এবার মুখ খুলল, বলল, তোমাদের ছোট জামাইয়ের কিন্তু পয়সার অভাব নেই আম্মা। 2 মাস অত্যন্ত দেশে আসারও তৌফিক দিয়েছে আল্লাহ। তোমার মেয়েও সেটা জানে, তাই বলতেছে দেশে আসার জন্য। ওকে ধমকে কিছু হবে না, অনেক তো ধমকেছ, কাজ হলো? তুমি বড় আম্মার কথা কান নিও না। বড় আম্মা আর বড় আব্বা চাইছে ছেলে দুটো পয়সা জমুক, ব্যাংক ব্যালেন্স ভরুক। ওরা চাইবেই ছেলে যাতে বউয়ের কথা দেশে না আসে। শারমিলা বলল, কথাটা ঠিক। বিয়ের তো 5 মাস হয়ে গেল হাসপাতালে, ওদের সংসার হলো কই? রাহেন ভাই বিয়ে 2 বছর বউ নিয়ে ঢাকায় ওদের ফ্ল্যাটে ছিল। বড় মা ছোটটাকে একদম নিজের কাছে বেঁধে রেখেছে। তোর বোনকে বিদেশে নিয়ে যেতে চায়নি, ও তখন যায়নি কেন? কেন জানি সেটা তুমি জানো না? সমাধানের কথা না বলে উল্টাপাল্টা কথা বললে কোনো কিছুই সমাধান হবে আম্মা? সাইদা বেগম আর কিছু বললেন না। দুপুরে খেয়ে দিয়ে সাইদা বেগম একটু ভাত ঘুম দিয়েছিলেন, তখনই শুধু লন্ডন থেকে ফোন এলো। তিনি ধরফড়িয়ে শোয়া থেকে উঠে বসলেন। শাওন নাম্বার চিনিয়ে দিয়েছিল। নাম্বারটা দেখে বুক ধড়ফড় করে উঠল। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। জি বাবা শুনছি, বলো। রাজদার জানতে চাইল শায়না কোথায়, বাবু কোথায়, ওনাকে সন্তোষজনক কিছু বলেছে কি না। সাইদা বেগম বললেন, মামি এখন ঘুম, ও আমাকে এখনো কিছু বলেনি বাবা। আমি তোমাকে কি বলবো বুঝতে পারছি না। ওর রোগ আমি ধরতেই পারছি না। ও মেয়ে তো ছিল না, কোনো দিন আমার হেয়ার উপর না বলেনি। পাতে যা দিতাম তাই খেয়ে উঠে যেত। ওর বাবা যেটা পছন্দ করে আনতো ওটাই পরতো। এখন নকরামি ছকরামি কখনো করেনি। তাজদার গম্ভীর হয়ে সব শুনে বলল, আচ্ছা, ও যখন যেতে চাইছে না তখন যাওয়ার দরকার নেই, আমি আম্মুকে বুঝিয়ে বলবো। বাবাকে একটু দেখে রাখবেন, ও মেন্টাল কন্ডিশন ঠিক নেই এখন। আমি দেখছি কিছু ব্যবস্থা করতে পারি কি না। বেগম সংকোচের সাথে থেমে থেমে জানতে চাইলেন, তো বাবা, তোমার ফোন আর একবারও ধরেনি? ধরেছে, রিসিভ করে বাবুর সাথে কথা বলতে দিয়েছে। তুমি একটু চেষ্টা করো বাবা,
তোমার আম্মা আব্বার মাথা গরম, তাই তো পরের মেয়ের সবটা বুঝবে না। আমি আর কি বলবো, নিজের মেয়েকে নিজেই তো বুঝতে পারছি না। এখন আমি মারধর করলেই তো। আপনাকে কিছু করতে হবে না, এখন যা ইচ্ছে তাই করুক। বাইরে যেতে চাইলে বাধা দিয়েন না, আমি দেখছি বাকিটা। কিছু একটা তো করতেই হবে, কিছুদিন ওখানে থাকুক। আচ্ছা, ওখানে আপনাদের সমস্যা হচ্ছে না তো? না না বাবা, কি বলছো? সমস্যা হবে কেন? মেয়ে নাতি দুটোই তো আমাদের। একটা কথা জানা ছিল। কি কথা বাবা? বাবুর খরচপাতি ও দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ দিচ্ছে, আমাদের কিছু করতে হচ্ছে না। একটু থেমে সে সাইদা বেগমকে আবারও জিজ্ঞেস করলো, বাজার খরচ দেয় না? যদিও বাজার খরচ দেওয়ার কথাটা সে সায়নাকে নিজ থেকে বলেনি, সে কিছু মনে করবে ভেবে। ভাববে তার বাপ ভাইয়ের তো অভাব, তার খাওয়ার খরচ দিতে হবে। তাজদা সেদিকে কি ভাবছে তাদের? কিন্তু এ তো মাস সে থাকছে, ভালো মন্দ খাবার ফলমূল খেতে হচ্ছে, বাজার খরচ কিছু তো একটা দেওয়া উচিত। ও যদি না দেয় তাহলে সে এদিক থেকে পাঠিয়ে দেবে, তাই জানতে চাওয়া। সাহেদা বেগম মিথ্যে বলেন, দেয় দেয়, বাজার খরচও দেয়। তাজদার ওনার বলার ধরন দেখে সত্যিটা বুঝে গিয়েছে যদিও, তবুও বলো আচ্ছা। আর কিছুক্ষণ কথাবার্তা বলে সে ফোনটা রেখে দিল। তাই সায়না তাকে ব্যাংকের মিনি স্টেটমেন্ট সেন্ড করেছিল, কোথায় কত টাকা গিয়েছে তা হিসাব করে নোট করে দিয়েছিল। এটাও বলেছিল সে তিতলিকে নিয়ে পার্লার গিয়েছিল, মেজা আপু তাকে দেখে বারবার করে বিরক্ত প্রকাশ করায়। সেখানে কত টাকা, বাবুর পিছনে কত টাকা গিয়েছে, সব কিছুর হিসেব দিয়েছে। অন্যান্য মাসের চাইতে সেই মাসে খরচ কেন বেশি হয়েছে তার হিসাবটাও দিয়েছে। তাজার খানিকটা অবাক হয়েছে শুরুতেই। সে এটা জানতো যে সায়না তার পাঠানো টাকা দিয়ে বিলাসিতা করবে না, কারণ এতগুলো মাস ধরে সে টাকা পাঠাচ্ছে। সায়না এই টাকা থেকে নিজের জন্য একটা ড্রেস অবধি পছন্দ করে কেনেনি, না একটা চুলের ক্লিপ। তাই তো সে তানসুবাকে বলেছে নিউ মমের জন্য যত স্কিন কেয়ার প্রোডাক্টস লাগে সব কিনে দিতে। কিন্তু এভাবে পার্লার যাওয়ার খরচটা হিসেব দিয়ে বসেছে এটাও সে ভাবেনি। রাগও হয়েছিল ভীষণ। পরক্ষণেই তার মনে হলো সে বোধহয় ওইটুকু অধিকার বোধ এবং টাকাগুলো তার ভাবার অবকাশটুকু সায়নাকে দেয়নি, যার কারণে সায়নার মনে হতো টাকাগুলো তার। তার ইনকামের একটা অংশে সে স্ত্রী হিসেবে ডিজার্ভ করে, এটা তার হক, শুধু একটা নিছক দায়িত্ববোধ নয়। তার সায়নারকে ফিল করানো উচিত ছিল এই টাকাগুলো একান্তই তার। সে ইচ্ছে মতো খরচ করলেও তাজদার দিকে তাকে কিছু বলবে না, কৈফিয়ত চাইবে না। তার এই কুষ্ঠাবোধ দূর করতে পারেনি দেখে তার নিজের কাছে লজ্জাবোধ করছিল তখন। সায়না প্রায় 1.5 মাস পর জায়নামাজ বিছিয়েছে আজ। দাদিমা বলেন, দেখ বোন, তোর মনের শান্তি একমাত্র আল্লাহ দেবেন। নামাজ কালাম পর, দেখবি মনে শান্তি লাগবে। 1.5 মাস আগে সে ঠিকঠাকভাবে নামাজ পড়তে পারছিল না, সুরা মুখ আসছিল না। নামাজের সময় বারবার অমনোযোগী হয়ে পড়েছিল, যাবতীয় সব ভুলভাল চিন্তাভাবনা মাথায় কিলবিল করছিল। নামাজে জানালে জোর করেও মুখে ছোড়া আসছিল না, এতেও মনে হচ্ছিল ভুলভাল পড়ছে। আজ 1.5 মাস পরে তার অবস্থার উন্নতি হয়নি দেখে সে নিজে জায়নামাজে বসে কান্নাকাটি জুড়ে দিল। তার অত্যন্ত একটা কুলাসিত কখনো ছিল না, বরং তার অন্তর কখনো কতটা প্রশান্তির একটা ঐশ্বরিকতা ছিল। সেখানে তার উপরওয়ালা ছাড়া কেউ জানে না। ধন দৌলত তো প্রাচুর্যের চাইতেও বেশি প্রশান্তি ছিল সেখানে। কারো নুন খেলে গুণ গাইতে হয়, এটা সে ছোট থেকেই জানে, বিশ্বাস করে, পালনও করত। একটা কৃতজ্ঞতা তো সে কোনোদিনও ছিল না কারো কাছ থেকে। যত্নাতে ভালোবাসা, মমতা, আস্থা, নিঃস্বার্থ সঙ্গ পাওয়ার পর তাকে খালি হাতে ফিরিয়ে দেওয়া যে অপরাধবোধ তাকে ভেতর থেকে গিলে খাচ্ছে। সেই দুঃখে সে আর সম্পূর্ণ বিধ্বস্ত। সে নিজেকে ফিরে পেতে চায়, যার অন্তরে দয়া, মায়া, ভালোবাসা কোনো শূন্যতা কোনোদিনই ছিল না। নিজের কাছে সে নিজে মরিয়া হয়ে পেতে চায়। যদিও সে জানে হারিয়ে যাওয়া মানুষকে খুঁজে পাওয়া যত কঠিন, নিজের হারিয়ে যাওয়া সত্তাকে ফিরিয়ে পাওয়া আনা তার থেকে কঠিন, তবুও সে ফিরতে চায়। বিয়ের আগে সে সুন্দর সংসারের স্বপ্ন দেখেছে, সে বিভোর থাকতো। সেই স্বপ্নের সংসার সাজানোর জন্য সে অন্তর থেকে সমস্ত প্রতিশোধ, পরায়ণতা, ক্ষোভ, বিদ্বেষ ও রাগ দূর করতে চায়। যে অন্তর কলুষিত ভালোবাসা সেখানে দ্বিধাগ্রস্ত, যে অন্তর কলুষিত মুক্ত
মায়া মোহব্বত সেখানে স্বাধীন। বিছানা বসে মেয়ের গায়ে বেবি পাউডার মেখে সায়না তার গায়ে নাক ডুবিয়ে দিয়ে শ্বাস টানলো। এই ঘ্রাণটা তার অতি প্রিয়। ইচ্ছে করে সারাদিন তার এত প্রিয়, ইচ্ছে করে সারাদিন ডুবে থাকতে। সে তুলতুলে গায়ে অসংখ্য চুমা খেয়ে তারপর কপালে গালে আদর করে একটা ফতুয়া পরিয়ে দিল। তারপর শাওনকে ডাক দিয়ে বলল, ভাইয়া আমার ময়নাকে একটু বাইরে নিয়ে যাও। তিতলিকে পেলে ওর কোলে দিয়ে দিও। ময়না একটু ঘুরবে, তাই না মা? হাত পা নেড়ে সে মায়ের কথাকে সমর্থন জানালো। হঠাৎই সানা খেয়াল হলো তিতলি তেমন আসছে না কয়েকদিন ধরে। হ্যাঁ, অনেক কম এসেছে। পরশু এসেছিল, বাবুকে নিয়ে সোজা চলে গিয়েছিল। কাল এসেছিল, রান্নাঘর থেকে বাবুকে নিয়ে চলে গিয়েছিল। তার সাথে কোনো রকম কথা বলেনি, দেখাও করেনি। আগের মতো বসে গল্প সল্প করে না। হুট করে ওর কি হলো? হাত পা একসাথে নেড়ে তাজনা তখন খেলছে। শাওন এসে বলল, তোর ময়না আমার শার্ট ভিজিয়ে দিয়ে মুশকিলে পড়ব। মেজোর কাছ থেকে নিয়েছি শার্টটা। কিছু হলেই আমাকে পিটিয়ে ডালিম গাছের সাথে ঝুলিয়ে দেবে। সায়না বলল, আমার মেয়েকে অপমান করবে না, ও যখন তখন কোল ভিজায় না। না মা। হাসতে দেখে সায়না বলল, দেখো দেখো কেমন করে হাসছে। শাওনের কোলে দিয়ে দিল। শাওন তাকে নিয়ে যেতে যেতে বলল, মামা বড় হয়ে যা দ্রুত, মামার জন্য বউ খোঁজা লাগবে বুঝলি। আরে ভাই, এই মেয়ে কি বোঝে তো হাসে। তাজনাকে পাড়াপড়শিরা সবাই আদর করে। সে এই কোল ওই কোল করে ঘুরে বেড়ায় সারাদিন। খিদে পেলে তখন কাঁদে। সবাই বলাবলি করে তাজের মেয়েটা মিশুক হবে, সবার কোলেই থাকে। শাওন তাকে নিয়ে ঘুরবে বেড়ালো অনেকক্ষণ। আছরের পরপর এসে এনে দিল। সায়না তখন আছরের নামাজটা সবেমাত্র পড়ে উঠেছে। শাওনের ডাকে দরজার কাছাকাছি গেল। বাবুকে কোলে নিয়ে বুকের সাথে জড়িয়ে মাথায় টুপটাপ কয়েকটা চুমু খেয়ে বলল, অনেক বেড়ানো হয়েছে, এবার আমার আম্মা খাবে। খুব খিদে পেয়েছে। প্যাম্পাস কি ভিজেছে দেখি দেখি। না ভিজেনি। মেয়ের সাথে কথা বলতে বলতে নিজের ঘরের দিকে চলে গেল সে। দরজা বন্ধ করে তাজনাকে খাওয়াচ্ছিল। ঠিক তখনই ঘরের বাইরে সাইদে বেগম, আফসার সাহেব, আফসার দুলাভাই সবার গলার আওয়াজ শোনা গেল। কি বলাবলি করছে তা যদিও শোনা যাচ্ছে না। মেয়ে ঘুমিয়ে পড়ায় সায়নার মাগরিবের নামাজ আদায় করতে সুবিধা হয়েছে। সে মাগরিবের নামাজ আদায় করে মেয়ের মাথায় একটা ফুঁক দিল, দোয়া পড়ে। তারপর মনে হলো তার কিছু খাওয়া উচিত। তখন ঘর থেকে বের হবে। রান্নাঘরে সাইদা বেগম নেই, শুধু আপা আর ভাবির দাদি। যেহেতু বাড়িতে আজ সবাই আছে সেহেতু শারমিলা কিছু পকোড়া, দুই ধরনের নাস্তা বানিয়েছিল। সে কয়েকটা পকোড়া আর কিছু নাস্তা নিয়ে এক মগ চা নিয়ে ঘরে চলে যাচ্ছিল। ঠিক তখনই সাবরিনা ডাকলো, সায়না। হুম। তাজনার আব্বু এসেছে। মুসিবের কণ্ঠস্বর শোনা যাচ্ছে তার ঘরে। দাদিমা মৃদু স্বরে বলেন, ওর চাচা এসেছে ওকে নিয়ে যাওয়ার জন্য। একটা সুন্দর দেখে ফ্রক পরিয়ে দে। বাপের সাথে প্রথম মোলাকাত। সায়নার কানে তখনও বাজছে সাবরিনার বলা কথাটা। তাজনার আব্বু এসেছে। তাজনাকে একটা হলুদ ফ্রক পরিয়ে দিল সায়না। কাঁচা ঘুম ভেঙে যাওয়ায় সে ঠোঁট টেনে টেনে কাঁদছে। তৌসিফ বলল, এই রে বুড়ি কান্না শুরু করে দিয়েছে কেন? শাওন বলল, বাবার সামনে ঢং দেখানোর জন্য। মেয়ে কাঁদবে, বাপ সেটা দেখে বলবে, আমার মেয়েকে কাঁদালে কোন শালায়। শারমিলা, সাবরিন, তৌসিফ উপস্থিত, সবাই একসাথে হেসে ফেল। শারমিলা বলো, বাপের কোল পেয়ে শান্ত হয়ে যাবে। তৌসিফ বলো, আরও বেশি কাঁদলে তখন তো সমস্যা। সায়না তার কপালে একটা চুমু দিয়ে বলল, তৌসিফের কোলে দিয়ে ফেলো। তৌসিফ বেরিয়ে গেল তাকে নিয়ে। সাইড সাইড সাইড, বিগ মাদার যাচ্ছেন। আফসার সাহেব বলেন, নানুমণি আব্বার সাথে দেখা করতে যাচ্ছে, কাঁদছে কেন? তৌসিফ বলো, আপনার নানুমণি এত মানুষের হইচই দেখে ভয় পেয়ে গেছে, তার কান্না থামছে না কিছুতেই। তার সাইদা বেগম তৌসিফের কোল থেকে নাতনিকে নিয়ে ফেলে বললেন, দাঁড়া বাবা, ওর বোধহয় খিদে পেয়েছে, এভাবে নিয়ে যেও না। নাতনিকে না নিয়ে চলে এলেন। সায়নাকে চুপিসারে বলল, ওকে একটু খাইয়ে দে, ঘুম থেকে ওঠার পর কিছু খাওয়াতে হয়। সায়না চেয়েছিল খাওয়াতে, কিন্তু ঘরভর্তি মানুষ দেখে আর পারেনি। তাজনা খেয়ে দিয়ে শান্ত হয়ে আবারও চাচার কোলে চড়ে গেল। তৌসিফ তাকে নিয়ে বেরিয়ে গেল। আচমকা বাড়িতে হাজির হওয়ায় ছেলেকে দেখে রওশন আর তাজউদ্দিন সিদ্দিকী সবাই বেশ খুশি হয়েছেন, তবে অসন্তুষ্ট এক জায়গায়। এভাবে কাউকে না জানিয়ে চলে আসার সিদ্ধান্ত নেওয়াটা।
বউয়ের কথা এভাবে হুটহাট সিদ্ধান্ত নিতে থাকলে তো বেশ সমস্যা। তাজদার বুঝিয়ে বলো ব্যাপারটা জটিল, না শেষে সমাধান করতে পারছিল না, তাই চলে আসছে। আর সায়নাকে নিয়ে আরও অনেক কথাবার্তা চলল সেখানে। রোশনারা ছেলের বউ নিয়ে মোটামুটি সব ধরনের অভিযোগ তুলে ধরলেন ছেলের সামনে। তাজউদ্দিন সিদ্দিকী বললেন, তুমি পছন্দ করে বিয়ে করেছো, এখন ওকে কিছু বলার দরকার হলে তুমি বলবে, আমরা সেখানে কি বলবো? তোমার হয়ে কথা বলতে গেলে তোমার শ্বশুরবাড়ির শত্রু হয়ে যাব। তোমার মা কি না কি বলেছে তা নিয়ে তোমার বউ কান্নাকাটি জুড়ে দিয়েছে। তোমার ভালো কথা বললেও সমস্যা বেড়ে যাচ্ছে। তাই আমি তোমার আম্মুকে বলেছি কোনো ব্যাপারে কথা না বলতে। যাওয়ার আগে তোমার আম্মুর সাথে ওর কথা বলিয়ে দিও। ওর শাশুড়ি বৌমা নাকি কথাবার্তা বলছে না অনেক দিন। তাজদার চুপচাপ শুনল পুরোটা। তানছুবা চা এনেছে। তাজদার চায়ের কাপে চুমুক দিতে দিতে জানতে চাইল, আম্মু কখন ওর সাথে কথা বলা বন্ধ করেছে? আমার চেয়ে আম্মু তো ওকে বেশি চেনে জানে। শাশুড়ি হওয়ার পর সম্পর্ক কি বদলে যায়? তাই আশ্চর্য লাগছে। শত্রু তো সে ছিল, সে ওদেরকে পছন্দ করতো না, আম্মু করতো। আম্মু বরং সানাকে প্রোটেক্ট করতো। তাহলে তাহলে ছেলের বউ হয় অপছন্দের তালিকায় কেন গেল? এ তো মনোমালিন্য কেন বাড়তে লাগলো? রওশনারা তাকে খুলে বলল যা যা হয়েছে। তিনি নিজে যা যা বলছেন তাও আড়াল করলেন না, কারণ তাজদার পরে শাশুড়ির মুখে জবাবের পর মাকে ভুল বুঝবে। তাজদার সবটা শোনার পর হাত দিয়ে মুখ মুছল, বলল, নুবা তখন কোথায় ছিলে? তাসনুবা ছটফটিয়ে উঠে বলল, আমি তখন ছিলাম না, যদি থাকতাম তাহলে আম্মুকে আটকাতাম। আমি জানি এই সময়টা খুব সেনসিটিভ। আম্মুর ওই কথাটা বলা উচিত হয়নি। আম্মু আম্মুও ভাবতে পারিনি সায়না অতটা রিয়াক্ট করবে। মনে মনে যদিও সে ভয় পাচ্ছে সায়না তার ব্যাপারে ভাইকে কিছু বলেছে কি না। পরে সে নিশ্চিত হলো এটা ভেবে, প্রেগনেন্সির শুরু থেকে এখন পর্যন্ত সে সায়নাকে এমন কিছুই বলেনি যার জন্য সায়না রিয়াক্ট করতে পারে। বরঞ্চ সায়নার আচার আচরণ বিরক্ত লাগছে। সে নিজেকে সংযত রেখেছে। এমনকি এই কয়েক সপ্তাহে সে না সায়নার সামনে গিয়েছে, না কোনো কথা বলেছে। তার মনে হয়েছে সায়না এখন এমন একটা স্টেজে আছে, তাকে এখন ভালো কিছু পরামর্শ দিলে তার বিরক্ত লাগতে পারে। ভাইয়া যেহেতু দেশে নেই, কিছু দেখতে পাচ্ছে না, সেও তো কিছু ভুলভাল শুনেই হয়তো টেনশন করবে এইসব নিয়ে। ভাইয়াকে পীড়া দিয়ে লাভ নেই। তাজদার মাথা হেট করে বসে রইল। পুরো ব্যাপারটা ঘেটে গেছে। প্রথমত ঝামেলার উৎপত্তি তার দিক থেকে শুরু হয়েছে, নইলে আম্মু কিছু বলবে এমন সিচুয়েশন তৈরি হতো না। প্রশ্রয়টা তার দিক থেকে পেয়েছে। রওশনারা চুপ করে রইলেন। ছেলের সামনে তো এমন লজ্জাজনক পরিস্থিতিতে কখনো পড়তে হবে এটা তিনি কখনোই ভাবেননি। আজকের পর থেকে ওর বউকে নিয়ে কোনো কথাটাই বলবেন না তিনি। রায়হান তাজদারকে তো দুশ্চিন্তাগ্রস্ত দেখে বলল, তুই তো চাপ নিস না। সায়নাকে বুঝিয়ে বললে ও বুঝতে পারবে। আম্মু তুমি এমন বেবাস কথাবার্তা বলবেন না। তোমাদের ছেলে পছন্দ করে বিয়ে করেছে। বড়লোক ছোটলোক যাই হোক, ও পছন্দ করে বিয়ে করেছে। একটা মেয়ে হয়ে গেছে। এখন এসব বলে কি হবে? নাতির মুখের দিকে তাকিয়ে অত্যন্ত কথা বলবে। তোমরা পরিস্থিতি জটিল করে ফেলছো। এখন ওকে এসে সমাধান করতে হচ্ছে। রওশনারা ছেলের মাথায় হাত রাখলেন। ছেলেকে যথেষ্ট সম্ভব সান্ত্বনা দিলেন। তাজউদ্দিন সিদ্দিকী বলেন, বাদ দাও, সংসারে এমন অনেক কিছু হবে। তোমার মায়ের ওকে কিছু বলার অধিকার আছে। অধিকার থাকলে সব বলা যায় না। অবশ্য এটা বলতে গিয়ে সে নিজেই আটকে গেল। সায়নার মুখে এই সম্পর্ক ভাঙার কথা ওঠার আগ অবধি তার মনে হয়নি, তার মাথায় আসেনি একটা কথা থেকে অনেক ভয়াবহ ঝামেলার সৃষ্টি হতে পারে। কথার উপরে একটা সম্পর্ক বেঁচে থাকে। ওই দুর্বল নড়বড়ে সম্পর্কের সুতোটা শক্ত হওয়ার আগে ছিঁড়ে যাচ্ছে শুধু কথার জন্য। এখন সবটা কিভাবে ঠিক করবে সে? মাথার রাগ দপদপ করছে। তাজদার মা বাবা ভাই বোনের সাথে কথা বলায় তখনও ব্যস্ত ছিল। ঠিক সেই মুহূর্তে হৈ হৈ করে তৌসিফ ঢুকলো বাবুকে নিয়ে। ফিসফিস করে হুঁশিয়ার দিল, আনিস ভাই আর শাওনরা আসছে, ফালতু বকা বন্ধ করে সবাই। বাপ জ্যাঠাকে একচোট বকে দিল সে। তাজদার দাঁড়িয়ে পড়ল। এতক্ষণের গুমোট পরিবেশ মুহূর্তেই পাল্টে গেল বাবুর আগমনে। সে হাত বাড়িয়ে দিল। তৌসিফ তার কোলে তুলে দিতে দিতে, তিতলি আর তানচুবাকে বলো ফুল নিয়ে আয়। ঝিমলি ফুল নিয়ে এলো। তাজদারের কোলে বাবুকে দিয়ে উপর থেকে ফুল ঝরে পড়তে লাগলো বাবা মেয়ের মাথার উপর।
তাজদারের ঠোঁটের হাসি ফুটল। নিজের অংশ, নিজের অস্তিত্ব, নিজের রক্ত। কপালে প্রথম পিতৃস্পর্শ রাখল সে। তারপর কপালের গালে অবিরত ছোট্ট ছোট্ট চুমুতে ভরিয়ে দিল। নিজের মাথা দিয়ে মেয়ের মুখের উপর সাদ হয়ে দাঁড়ালো, যাতে মুখে ফুলের পাপড়ি না পড়ে। আনিস তিতলিকে উদ্দেশ্য করে বলল, হয়েছে, আর ফুল ছিটানোর দরকার নেই, বাবুর চোখে পড়বে। তাসনুভা হাতের মুঠোয় থাকা ফুলের পাপড়িগুলো তার মুখের উপর ছুঁড়ে মেরে হনহনিয়ে চলে গেল। সব কিছুতে ওনার নাক গলাতেই হয়। আনিস চুল থেকে পাপড়ি ছেড়ে দুলাভাইয়ের পাশে গিয়ে দাঁড়ালো। সায়নার বড় দুলাভাই বলল, হুট করে রেগে গেলে কেন? আনিস শুনিনি, এমন ভাব ধরে বলল, ও আমাদের বাড়িতে যাওয়ার দরকার ছিল। কেকটা কাটুন। স্যার, সায়না দুলাভাইদের সাথে তাজদারের মোলাকাত আসার সাথে সাথে হয়েছে। কিছুক্ষণ আগে কেক আর মিষ্টি সন্দেশের পার্সেল রিসিভ করে গিয়েছিল আনিস। তাজদার বিকেলে তাকে জানিয়েছিল সে এয়ারপোর্টে নামবে কিছুক্ষণ পর। কথাটি শোনার পরে আনিস স্তব্ধ হয়ে গিয়েছিল। সে ভাবতেও পারেনি তাজ তাকে সত্যি সত্যি বলছে। নিজে মিষ্টি সন্দেশ কেক অর্ডার দিয়ে রেখেছিল, আনিসকে বলেছে রিসিভ করে নিতে। সেগুলো রিসিভ করে নিয়ে এসেছে আনিস। রওশনারা মধু নিয়ে এলেন ছোট্ট একটা পোয়ালেম করে। তাজদারকে বলো আঙ্গুলে করে নিয়ে একটু খাইয়ে দাও। তাসনুভা বলো, হাত স্যানিটাইজ করতে হবে আগে। তাজদার তার কথা মতো হাত ধুয়ে এলো। তারপর তানছুবা তার কোলে এনে দিল বাবুকে। আঙুলের মাথায় হালকা মধু নিয়ে বাবুর ঠোঁটের ফাঁকে রাখল সে। নরম তরল ঠোঁট দিয়ে বাবার আঙুল কামড়ে ধরল সে। তাজদার হঠাৎই হেসে ফেলল। আঙুল খেয়ে ফেলবেন নাকি? হাসছে সে। রওশনা এবার একটু নিশ্চিত হলেন। বুকের ওপর এতক্ষণ একটা পাথর চাপা ছিল তার দুশ্চিন্তাগ্রস্ত চেহারা দেখে। মেয়েকে নিয়ে কেক কাটলো তাজদার। মেয়ের হাতটা কেকের একপাশে ডুবিয়ে হাত থেকে চেটেপুটে কেক খেলো। বাবু তখনই গল গল করে দুধ সাদা বমি করে দিল বাবুর বুকে। সবাই একসাথে হেসে উঠল। সেরেছে। আনিস হঠাৎই বলল, বড় আম্মা, আম্মা ওখানে আয়োজন শুরু করে দিয়েছে। তার আজকে দুলাভাইদের সাথে আমাদের ওখানেই খাবে। রায়হান ভাই, তৌসিফ আর বড় আব্বারাও সবাই। তাসনুবা বলো, মোটেও না, আজকে সবাই আমাদের এখানে খাবে। আমার ভাইয়ের নিজের বাড়িতে আগে খাবে, তারপর শ্বশুর বাড়িতে। আনিস বলল, বলে লাভ নেই, আম্মা অলরেডি আয়োজন শুরু করে দিয়েছে। তাসনুবার আগে ফুটছিল। রায়হান বলল, তুমি কাল তোমার রান্না খাওয়াবে সবাইকে, আজ ওদের বাড়িতে যেহেতু আয়োজন হয়ে গেছে। তাসনুবা রাগ করে চলে গেল সেখান থেকে। সেখানকার পুরো দৃশ্যপট ভিডিও করছিল শাওন। ভিডিও শেষে সে সায়নার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে বলল, দেখ এখানে ঈদ লেগে গেছে। সায়না বাবুর কাপড় চোপড় কাঁথা কম্বল ভাঁজ করছিল। আম্মা শুকিয়ে এনে দিয়েছে, ভাঁজ করা হয়নি। ঘরটা গোছগাছ করতে হবে, এলোমেলো হয়ে আছে। তখনই শাওনের ভিডিওটা এলো। ভিডিওটা চালু করে সে কাজ করতে লাগলো। বুড়ো রঙা শার্ট পরনে তাজদার সিদ্দিকীর কোলে হলুদ ফোড়ক পরা একটা ফুল জ্বলজ্বল করছে, যেটাকে তাজদার সিদ্দিকী সব ভুলে পরম মমতায় অজস্র আদরে ভরিয়ে দিচ্ছে। ভিডিওটা বারবার শেষ হয়ে আবার শুরু হতে লাগলো, তবুও সায়নার তৃষ্ণা মিটল না। সায়না নাকি একজন মায়ের, যে তার সন্তানকে পিতৃস্পর্শ পেতে দেখে সন্তুষ্ট হচ্ছিল। বুকটা ভরে যাচ্ছিল একটু অদ্ভুত অচেনা সুখে। হয়তো হয়তো তাজদার সিদ্দিকী সুদূর লন্ডন থেকে একটা দৃশ্য দেখতে পায়নি বলে মনোকষ্টে তার ওই কথাটি বলে ফেলেছিল। তাজদার হঠাৎ দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছিল, তাই তেমন কিছু কেনাকাটা করতে পারেনি। তবে হরেক রকমের চকলেট এনেছে। বাবুর মা আর বাড়ির ছোট সদস্য তিতলি তাসনিবের জন্য অল্প স্বল্প কেনাকাটা করেছে। সাথে আনিসকে দিয়ে কেক, মিষ্টি, সন্দেশ আনিয়েছে। যদিও বাবুর জন্মের পর পুরো পাড়ায় মিষ্টি বিলানো হয়েছিল। অনেকে মুখ মুচড়েছিল এই বলে, মেয়েই তো হয়েছে, মিষ্টি বিলানোর কী দরকার? কিন্তু তাজদারের কথা মতো ঘরের সদস্য সংখ্যা অনুযায়ী মিষ্টি বিলিয়েছিল তৌসিফ আর শাওন মিলে। শ্বশুরবাড়ির জন্য যা যা এনেছে তা ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছে শ্বশুরবাড়িতে। তিতলির গলায় আওয়াজ শোনা যাচ্ছে। সায়না তার গলা শুনে ঘর থেকে বের হলো। শর্মিলা এসে বলল, ফকিরনিদের মতো এটা কি ওড়না পরেছিস, যা কাপড়টা পাল্টা। এটার রং এমনই, গত সপ্তাহে নামিয়েছি পরার জন্য। তাও পাল্টা, রঙিন কিছু পর। এটা কোনো দিক খারাপ আপা? এত কথা বলিস কেন, যেটা বলছি সেটা কর।
সায়না আবারও ঘরে চলে গেল। আলমারির ভাঁজ থেকে নতুন একটা কাপড় নামালো। এটা তার মামা শ্বশুর দিয়েছিল বাবু হওয়ার পরে। সেলাই করার পর একবারও সে পরেনি। বেবি পিঙ্ক, নীল আর সোনালি রঙের উপর পুরো ড্রেসটা দারুণ সুন্দর। কটনের উপর এমব্রয়ডারি কাজ করা। সেটা পরে বেশ হতেই দাদিমা সরু চোখে তার দিকে তাকালো। সায়না বলো, এভাবে তাকাচ্ছ কেন? লাল টকটকে কিছু পরতে পারোস নাই? সায়নার কিছু বলতে ইচ্ছে করলো না। সে নিজেকে সংযত করলো, কারণ সে কিছু বললেই দাদিমা এমন কিছু তাকে বলবে যেটা সে সহ্য করতে পারবে না। চিৎকার দিতে ইচ্ছে করবে। শর্মিলা এসে বলল, এটা ঠিক আছে, মুখে কিছু মাখ। মুখটা কেমন করে রেখেছিস? এত শুকনো কেন? আপা, বেশি কথা বলো তোমরা। বাবু কাছে, নিচে আসো। বাবুর কান্নার শব্দ আরও গাঢ় হচ্ছে। আম্মা, বাবুকে নিয়ে আসো, কাঁদছে। সাইদা বেগম বললেন, কাঁদুক, ওর বাপের কোলেই কাঁদছে। আনিস ভেতরে ঢুকে এলো, বলল, আম্মা, শাওনকে বাজারে পাঠাচ্ছি, কিছু লাগলে বলো, ও নিয়ে আসবে। ভাবি ফুরুষ আছে কিনা দেখো। সাবরিনা এসে বলল, আপেল শেষ হয়ে গেছে, আর হ্যাঁ, মিষ্টি দই লাগবে। আর কিছু লাগবে না? সাইদা বেগম এসে বলল, আইসক্রিমের কথা বলবা না? ও হ্যাঁ, আইসক্রিম আছে অল্প, আরও লাগবে। ভ্যানিলা ফ্লেভারটা আনতে বলেন। শাওন এসে আনিসের হাত থেকে টাকা নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিল। আশরাফ এসে বলল, আম্মা আব্বা কোথায়? তাজ এসেছে। সাবরিনা? সাবরিনা মাথায় কাপড় তুলতে তুলতে সাড়া দিল, জি। দাদিকেও নিয়ে আসো। জি, আনছি। সাইদা বেগম শাশুড়ি আর পুত্রবধূকে নিয়ে বসার ঘরে গেলেন। পর্দার আড়ালে দাঁড়িয়ে সাবরিনা সালাম দিয়ে বলল, সবাইকে চমকে দিয়েছেন ভাইয়া? তাজ অল্প করে হাসলো মেয়েকে সামলাতে সামলাতে। হ্যাঁ, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। বুড়ি কাঁদছে কেন? নিচে কোনো অসুবিধা হচ্ছে? এত ভারী ফরক পরানোর দরকার ছিল না। আচ্ছা, আমি একটা পাতলা গেঞ্জি নিয়ে আসি। সায়না? জি। সায়না সারা বসার ঘরে অবধি চলে এলো। তাজদা সেদিকে কানেও। সাবিনা যেতে যেতে বলল, বাবুর জন্য একটা পাতলা গেঞ্জি দাও। সেই ফাঁকে সাহিদা বেগমের সাথে আফসার সাহেবের সাথে দাদিমার সাথে তাজদারের অনেক কথোপকথন চলল। সবাই খুব আস্তে ধীরে কথা বলছিল যাতে সায়নার কান অবধি না যায়। শেষের দিকে দাদিমা বললেন, আচ্ছা মিয়া, যখন এসে পড়েছ তখন তার বেবিটাকে সে সামলে নেবে। তোমরা তো টেনশন করো না আর। কি বলো নাত জামাই? তাজদার মুচকি হাসলো। দাদিমা জানতে চাইল, মেয়ে কার মতো হয়েছে? আমার মতোই। স্বভাব নিশ্চয়ই মায়ের মতো হবে। শান্ত। রাগ ওঠার অবধি সবাই শান্ত। দাদিমা হেসে বলেন, মা মেয়ে দুটোই মাথা খাবে এবার। তরকার ভারী হয়েছে বোঝা যাচ্ছে না এখনো। দাদিমা হাসলেন। সাইদা বেগম নাস্তার আয়োজন করে ফেলেছেন। তাজদার মানা করে দিল, সে আর কিছু খাবে না, শুধু এক মগ কফি হলেই যথেষ্ট। মাথা ধরে আছে। আনিস বলো, তুই সায়নার সাথে দেখা করে আয়, কফি পাঠাচ্ছি আমি। তাজদার তার সাথে কথা বলতে বলতে মেয়েকে নিয়ে ভেতরে চলে গেল। সায়না দরজার কাছে দাঁড়িয়েছিল। আনিসের সাথে সাথে কথা বলতে বলতে তাজদার দরজার কাছটায় তাকানো মাত্রই সায়নার সাথে চোখাচোখি হয়ে গেল এক মুহূর্তের জন্য। অথচ মনে হলো কী যেন লণ্ডভণ্ড হয়ে গেল। সে সৌজন্যতার খাতিরে সালাম দিল। তাজদার খুব আলতো স্বরে সালামের জবাব দিয়ে ড্রেসটা তার দিকে বাড়িয়ে দিয়ে বলল, একটা পাতলা গেঞ্জি পরিয়ে দাও, এটাতে ওর অসুবিধা হচ্ছে। সায়না বাবুকে তার কোল থেকে নিয়ে নিল। আনিস বলল, আচ্ছা তোরা কথা বল, আমি কফি পাঠাচ্ছি। এখন দরকার নেই, পরে। আনিস রান্নাঘরের দিকে চলে গেল। সায়না ঘরে ঢুকলো। বাবু মায়ের কোল পেয়ে শান্ত হয়ে গেছে। সায়না তাকে বিছানায় শুয়ে একটা পাতলা টি শার্ট পরিয়ে দিয়ে নাকে নাক ঘষে আদর করলো। তাজদা সেটা দেখে ওয়াশরুমে ঢুকেছে মুখ ধুতে। তিতলি ঘরে উকি দিল। হাই। সায়না চমকে তাকালো তার দিকে। তিতলি বড় বড় কয়েকটা বক্স এনে ঘরের মেঝেতে রাখলো। তারপর তাজদারের প্যান্ট শার্ট সায়নার কাঁধে ঝুলিয়ে দিয়ে হেসে বলল, আমার ভাইয়ার সাথে কথা না বললে আমিও বলি না। ভাইয়া গোসল করবে, এগুলো দিয়ে আসো, বাই। বলে নেচে কুদে লাফিয়ে লাফিয়ে চলে গেল। সায়না যেভাবে বসেছিল সেভাবেই বসে রইল। তাজনা হাত দুটো নেড়ে নিয়ে আবারও কাঁদছে। তাজদারের গলা ভেসে এলো, সায়না, তিতলি কাপড় এনে দিয়েছে? সে অসময়ে দরজা খুলিয়ে একটা হাত বাড়িয়ে দিল। সায়না তার বাড়িয়ে দেওয়া হাত দেখে নতুন তোয়ালে বের করে ওয়াশরুমের সামনে গিয়ে কাপড় চোপড় বাড়িয়ে দিল।
তারপর মেয়ের কাছে চলে এলো। ঘরের আলো নিভিয়ে দিয়ে মেয়েকে বুকে টেনে পিঠে হাত বুলাতে দিতে লাগলো। তাজনা খেতে খেতে থেমে গিয়ে আবার মায়ের মুখের দিকে তাকালো। সায়না তার কাণ্ড দেখে হেসে মাথায় আদর করে পেটে হাত বুলিয়ে দিতে দিতে বলল, ঘুমান।